আমি এক মিনিট আমি ঝন্টুবাবুর কাছে আসি। ঝন্টুবাবু একটু আগে অনির্বাণ বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো রাষ্ট্রশক্তিই ছিল না। সম্পূর্ণ সত্যি কথা হলো না। এবার নয় নেভার যখন স্লোগানটা দিয়েছিলেন তার মাস দুয়েক আগে এনডিএ ছেড়েছিলেন, সম্পূর্ণ রাষ্ট্রশক্তিকে সঙ্গে নিয়ে দুটো লোকসভা তার আগে লড়ে নিয়েছেন। মানে একটা দল তো ছিলই সঙ্গে, বিজেপি তো ছিল, কেন্দ্রের সরকার ছিল, আবার কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় থাকাকালীনই রাজ্যে পরিবর্তন করেছিলেন, মানে সঙ্গে কাউকে একটা নিয়েই তারপর পরিবর্তনটা হয়েছিল, ফলে ওটাকে পাত্তা দিচ্ছি না। আমি বলছি ওই 29টা বিধায়ক আর একজন সাংসদের মমতাকে যা ভয় পেত সিপিএম, আমি তো দেখছি তার থেকে বেশি শুভেন্দুকে ভয় পাচ্ছে মমতা। গল্পটা কি? কেন? আমি প্রথমেই বলি, দেখুন 144 ধারা কিন্তু আমরা অনেক সময় কেন প্রত্যেকটা সময় দেখেছি কিছু রাজনীতি দলের কিন্তু বিরোধী দমন করার একটা অস্ত্র 144 ধারা, মানে 144 ধারার বিভিন্ন রকম পেদ আছে। তুমি দমনটা কাকে করবে? আমি একটাই কথা বলি, দেখুন কৃষ্ণ কালিওনাগকে দমন করেছিলেন, তার কারণ সবাইকে কামড়ে বেড়াচ্ছিল। নির্বিষ বিজেপি 12টা আসন পেয়েছে। কয়েকদিন আগে অনির্বাণদা বলছিলেন একমাত্র তো নিশ্চয়ই 2-3 মাস বিজেপির লোকরা চুপ করে থাকবে। আপনারা কেন চুপ করেন আমি বুঝতে পারি না। আপনারা চুপ করলে ওরা এরকম শুভেন্দু দিকের কেউ বাধা দেবে না। আপনি আমাকে বুঝুন তো দমনটা করার দরকার কোথায়? 29-12 আমি তো বুঝতে পারছি না দমন কাকে করবে। আরে কংস তো সম্রাট ছিলেন, আর দেবকী আর তার হাজবেন্ড তো জেলে বন্দি ছিল, একদম দুর্বল। এর তো তাও 2-4টা সাংসদ আছে, বিধায়ক আছে, তারপরেও তো কংস ভয় পেত নাকি? অর্থাৎ স্বৈরাচারী শাসক সে যেই হোক, তৃণমূল হোক, বিজেপি হোক, টাইম টু টাইম যারা স্বৈরাচারী হয় তারা গোকুলে যে বিরোধীরা বাড়ে, সামান্য বাড়লেও তাদেরকে ডরায়। কেন? এই যে তৃণমূল বলছেন আজকে, বা যারা এই ধরনের গণতন্ত্রে গ্রেট ম্যান্ডেট পাওয়াটাকে ধরে নেয় যে কোনো স্বৈরাচারিতা, চুরি, জোচ্চুরির আলটিমেট জাস্টিফিকেশন, তারা নির্বাচনী গণতন্ত্রটাকে স্বৈরতন্ত্রের যে লেভেলে নামিয়ে আনে যেখানে 144 ধারা তাদের কাছে একটা অস্ত্র। আচ্ছা আমি বলছি, রাজভবনে যখন গেলেন অভিষেক, সেটা তো অভিষেকের লঞ্চিং প্যাড নাকি? তিনি তো, তারাই বলে, এখানে অনেক তৃণমূলের নেতাকেও আমি বলতে শুনেছি ও তো প্যারাশুট থেকে নেমে পলিটিক্সে এসছে, তাকে লঞ্চিং প্যাড দিতে হবে, তাই 144 ধারা তারা গুলি মারো। কারণ পুলিশ তো এখানে তৃণমূলের ক্যাডার, অস্বীকারের তো জায়গা নেই। এটা তো কার্যত মমতা ব্যানার্জিও একাধিক তার অ্যাকশন রিয়াকশনে, পঞ্চায়েত ভোট 2018-তে যেসব এলাকায় বিরোধীরা এত ভোটের পরেও জিতেছে সেখানেও পুলিশদেরকে তিনি কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দিয়েছেন। কিন্তু নভেম্বর মাসে যে পুলিশ 144-এর কথা ভুলে গেলেন, তিনি কালকে হঠাৎ রাজভবনের অনুমতি থাকা সত্ত্বেও হঠাৎ করে মনে পড়লো না? ওই যে বললাম 144 ধারা তো বিরোধী দমন করার একটা অস্ত্র ভাই। না হলে ভোটের আগে কলকাতা পুলিশের হঠাৎ মনে হয়েছে প্রধানমন্ত্রী আসার দিন আমাকে 144 ধারা জারি করতে হবে। আচ্ছা, ও অনির্বাণ ঠিক বলেছে, বিভিন্ন জায়গায় 144 ধারা থাকে, অন্যান্য থাকে, কিন্তু এই 144 ধারাটা কি কোনোভাবে বিরোধী নিকেশ করার, তাদের মিটিং মিছিল আটকানোর কোনো অস্ত্র? তা না হলে সন্দেশখালিতে বেছে বেছে শাসক দলের মন্ত্রী নেতারা যখন যাচ্ছেন তাদের ক্ষেত্রে 144 ধারা ফাংশনিং হচ্ছে না। বিরোধীরা শুধুমাত্র সল্টলেক পার করে নিউ টাউনের দিকে যেতে গিয়ে তোমরা দেখেছো যেখানে 144 ধারা কার্যত নেই, সেখানে রাজপথে গাড়ির থেকে নামিয়ে দিয়েছে। শুধু তাই নয়, একজন হিউম্যান রাইটসের একজন প্রাক্তন বিচারপতি, চিফ জাস্টিস, তিনি পর্যন্ত এ রাজ্যে এসে যেতে পারেনি সন্দেশখালিতে। আমার প্রশ্ন হচ্ছে, আমি কোনো দল করছি না, আমার অনির্বাণের কাছে একটা প্রশ্ন, যেহেতু তৃণমূলের তার কেউ উত্তর দেয় না। অনির্বাণ, তুমি তো লয়ার, তুমি তো আইনজীবী, তুমি বলো এই 144 ধারায় লাস্ট 13 বছরে মমতা ব্যানার্জি কতটা ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করতে ব্যবহার করেছে, কতটা বিরোধীদের শায়েস্তা করতে ব্যবহার করেছে, কতটা শাসক দলকে লঞ্চিং প্যাড তৈরি করার জন্য ব্যবহার করেছে? আচ্ছা শুনি গতকাল যে ব্যারিকেড দিয়ে আটকানোর ঘটনায়, সেখানে শুভেন্দুবাবুর অনুমতি ছিল রাজভবনে যাওয়ার। তিনি সেইখানে কজনকে নিয়ে যাবেন না যাবেন সেই সাপেক্ষে প্রায়ার ইনফরমেশন যদি পুলিশের কাছে না থাকে এবং একজন রাজনৈতিক নেতা বেশ কিছু মানুষকে নিয়ে রাজভবনের মতো সেন্সিটিভ এরিয়ায় সেখানে যাচ্ছেন এবং পুলিশ যদি তাকে আটকে থাকেন, তাতে অন্তত আইনের দিক থেকে অন্যায় কিছু নেই। এবার আপনি বলবেন তাহলে আদালত কেন অনুমতি দিল? আদালতের কাছে আবেদন জানানো হয়েছে, আদালত শুভেন্দুবাবুকে দেখা করার অনুমতি দিয়েছেন। আদালত কি তাকে অনেক লোক নিয়ে সেখানে মিছিল করার অনুমতি দিয়েছেন, যেটা তিনি গতকাল করার চেষ্টায় ছিলেন? মনে হয় দেননি। যে বলবেন যে আমরা মিছিল করছিলাম না, কিন্তু আপনাদের ক্যামেরায় আপনারা অনেক কষ্ট করে একাধিক লোক তার সঙ্গে ছিল। অনির্বাণ, আপনারা অনেক কষ্ট করে আইনবিদ্যাটা রপ্ত করে তবে আইনজীবী হয়েছেন। আমি একটু আপনাদের কাছ থেকে, মানে অত্যন্ত অনধিকার চর্চা হবে সেটা করলে, কিন্তু একটা কাহাবাত আছে, মানে প্রবাদ বাক্যের মতো, ল ইজ নাথিং বাট স্ট্রং কমন সেন্স। আপনি যে বলছিলেন না যে কারুর নামধাম দেওয়া হয়নি, ঠিক কথা। আজকেও আদালতে বলা হয়েছিল যে নামধাম দিতে হবে, আদালত বলেছে দিলে তো উল্টে আপনাদের পুলিশ তাকে করকাবে, দেবে কেন? আমার এটা বিশ্বাস করে নিতে কোনো অসুবিধা ছিল না যে কারুর নামধাম দেওয়া হয়নি বলেই এটা না জানি কি কোথা থেকে আসছে, কি করবে বাবা, জেনে পুলিশ ভয় ভয়ে আটকে রেখেছে। রাজভবনের ব্যাপার, যাদের নামধাম দেওয়া হয়নি তারা সাজানো এটা কি করে জানে? দেখুন, এই রাজ্যে এক একজনের জন্য এক এক রকম নিয়ম।
তার কারণে এই রাজ্যে হচ্ছে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন গত বছর অক্টোবর মাসে, অর্থাৎ আজ থেকে 5-6-7 মাস আগে তিনি যখন বসেছিলেন এই রাজভবনের বাইরে ধর্নায়, তখন পুলিশ তাদের ক্ষমতা হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখান থেকে বাধা দেওয়ার, তাকে তুলে দেওয়ার বা তার বিরুদ্ধে একটা স্বতঃপ্রণোদিত কেস রুজু করা। অথচ কিসের অনুমতি? এক সেকেন্ড, আপনাকে বলতে বলিনি তো, আইনের কথা বলুন। আইনের কথা আমরা বলবেন, আপনার সময় বলবেন, বলুন দালাল দেখুন মাথার বিগ্রহ সন্তুলন নেই, ডাকেন কেন? আপনার সময় বলবেন, আপনি তো বিরোধিতা করার সুযোগ তখন বলবেন, তখন শাসকের আইন চলে, এখানে আইনের শাসন চলে না। 144 ধারা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকে তখন থাকেনি, তখন 144 ধারা বলবৎ থাকেনি, তখন 144 ধারা অতিক্রম করে কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাকে বসতে দেওয়া হয়েছিল, পুলিশ কেন ব্যবস্থা নেয়নি? অথচ উল্টো দিকে শুভেন্দু অধিকারী তিনি মাননীয় রাজ্যপালের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন, তিনি বলেছিলেন আমার সঙ্গে ভোট পরবর্তী সন্ত্রাসে যারা এইখানে রয়েছেন এই ভিকটিমগুলো তাদেরকে আমি নিয়ে যাব, সেই অনুমতি রাজ্যপাল দিয়েছিলেন। পুলিশ কোথায়? তারা এই যে বাধাটা এরা ইচ্ছা করে, কারণ চায় না যে ভোট পরবর্তী যে সন্ত্রাস হচ্ছে পশ্চিমবঙ্গে সেই কথাটা, সেই আওয়াজটা সারা দেশ এবং সারা বিশ্বে পৌঁছক। যেটা 21-এ অনির্বাণ আরেকটা কথা বলছি, আমাদের এইখানে দেখেছি পুলিশের এইখানে নিষ্ক্রিয়তা, অভিষেকের বেলায় সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী হলো তাদের অতি সক্রিয়তা, আবার সোহমের বেলায় 6 দিন পরেও তারা কিন্তু কিছু করতে পারেনি, 6 দিন অবধি চুপ করে বসেছিল, নিষ্ক্রিয় ছিল। এই পুলিশের এক এক সময় এক এক রকম ব্যবহার, সেই কারণেই আমরা বলছি এই রাজ্যে শাসকের আইন চলে, আইনের শাসন চলে না। আর আপনি বললেন ভয়ের কথা, কেন ভয় হবে না? এরা ভেবেছিলেন যে কোনো ভাবে হোক অন্তত মোদী সরকার, এনডিএ সরকার যাতে না আসে, হলে তাহলে আবার জেলের ডাক আসবে, আবার জেলার ডাক আসবে। তাদের আশাহত হয়েছে, এবং আশাহত হয়েছে বলেই তারা জানেন যে দুর্নীতি করেছে যারা, কয়লা চোর, বালি চোর, সোনা চোর, এগুলোকে ডাক আসবে, এগুলোকে জেলে যেতে হবে। সেই কারণে ভয় শুভেন্দু অধিকারীকে। আর তার সঙ্গে আমি তো আরেকবার বলবোই, অনেকবার 1-9-5-6 নন্দীগ্রাম 2021 মনে আছে তো? আবার রিপিট টেলিকাস্ট হবে, আমি চ্যালেঞ্জ করছি। আমি রিপাবলিক বাংলা স্টুডিও বসে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, দিদি 2026 আবার নন্দীগ্রামে নিশ্চয়ই দাঁড়াবেন, দাঁড়িয়ে দেখুন না, তাহলে বুঝবো আপনার কতটা ভয়কে ততদিনে শুভেন্দু আপনার দলে থাকবে তো। বেশ।